নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক তীব্র, নিষিদ্ধ ভালোবাসার টান। আর হ্যাঁ, এই গল্প শুনতে শুনতে যদি আপনাদের মনে হয় আমার সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে অপেক্ষা করুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। অফিসের বসের মায়াবী ইশারা আর ম্যাডামের মনে জাগা এক অদ্ভুত সাহস। শুরুটা হয়েছিল এক সাধারণ সোমবার সকালে। রোদ তখনও অফিসের জানলার কাঁচ ভেদ করে ঢুকতে সাহস পাচ্ছিল না, কিন্তু আমার মনটা যেন অনেকক্ষণ ধরেই আলোড়িত হচ্ছিল। আমি অনন্যা, এই অফিসেরই একজন সাধারণ কর্মী। বছর 3 হলো এখানে কাজ করছি। জীবনটা চলছিল সাধারণ ছন্দে। সকালে ওঠা, অফিসের তাড়া, বাড়ি ফিরে সংসারের টুকিটাকি, তারপর আবার সেই একঘেয়েমি। আমার স্বামী সুমন একজন ভালো মানুষ, সৎ, পরিশ্রমী, কিন্তু বড্ড বেশি সাধারণ মাটা। আমাদের সম্পর্কটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল, যেখানে ভালোবাসার উষ্ণতা যেন ক্রমশ কমে আসছিল। কিন্তু সেদিন অফিসের করিডোরে যখন যাচ্ছিলাম, বসের ঘর থেকে বেরোয়া নীলাঞ্জনদার চোখে আমি কি দেখেছিলাম। নীলাঞ্জন আমাদের বস, প্রায় বছর 40-এর যুবক, স্মার্ট, রুচিশীল, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক চুম্বকীয় শক্তি ছিল যা যে কোনো মানুষকে মুহূর্তে সম্মোহিত করতে পারত। তার চোখে মুখে সবসময় এক গভীর আত্মবিশ্বাস, আর সেই চোখে এবার আমি দেখেছিলাম এক অন্যরকম আলো, এক মায়াবী ইশারা, যা আমার শরীরের ভেতর দিয়ে বিদ্যুতের মতো খেলে গেল। সেদিন দুপুরেই ঘটেছিল সেই ঘটনা, যা আমার সাধারণ জীবনটাকে এক প্রবল আলোড়ন দিয়ে গিয়েছিল। আমার ডেস্কের কাছে এসে নীলাঞ্জনদা হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তার চোখে সেই ইশারা, যা আমি সকালেই দেখেছিলাম, এখন আরও স্পষ্ট। তিনি আলতো করে আমার কাঁধে হাত রাখলেন, যা কোনোদিনই তিনি সচরাচর করেন না। তার স্পর্শে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। অনন্যা, তার গলার স্বর অস্বাভাবিক রকম নরম। তোমার কি আজ একটু ছুটি আছে? তোমাকে কিছু দরকারি কথা বলতে চাই। আমার হৃৎপিণ্ড তখন যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। কি বলবেন তিনি? কেন এই হঠাৎ ঘনিষ্ঠতা? আমি শুধু মাথা নাড়লাম। তিনি মৃদু হাসলেন। সেই হাসিতে কি ছিল তা বোঝবার মতো ক্ষমতা তখনও আমার হয়নি। শুধু এটুকু বুঝেছিলাম, এই মুহূর্তটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। তখনও আমি জানতাম না এই দরকারি কথা আসলে কোন পথে আমাকে নিয়ে যাবে। শুধু এটুকু বুঝছিলাম, নীলাঞ্জনদার চোখের সেই মায়াবী ইশারা আমার মনের গভীরে এক অদ্ভুত সাহস জাগিয়ে তুলেছে, যে সাহস এতদিন সুপ্ত ছিল, বা হয়তো কখনো ছিলই না। অফিসের পর আমরা গেলাম একটি নিরিবিলি ক্যাফেতে। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। কাচের জানলার বাইরে বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের ভেতরের অস্থিরতাকেই প্রতিবিম্বিত করছিল। নীলাঞ্জনদা আমার সামনে বসেছিলেন, তার চোখে সেই গভীরতা, যা আমাকে আরও বেশি টেনে নিচ্ছিল। অনন্যা, তিনি শুরু করলেন, আমি জানি এটা বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার উপস্থিতি, তোমার কথা বলার ভঙ্গি, সবকিছুই আমাকে অন্য রকম টানে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, কিন্তু এই অনুভূতিটা আমি আর চেপে রাখতে পারছি না। তার কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এই মানুষটা, আমার বস, আমার সম্পর্কে এমন কথা বলছেন। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে কোনো ছলনা ছিল না, ছিল এক তীব্র আবেগ, যা আমার মনেও ঢেউ তুলছিল। আমি জানি, তিনি আবার বলে উঠলেন, আমাদের দুজনেরই জীবন আছে, পরিবার আছে, কিন্তু কিন্তু এই টানটা উপেক্ষা করা খুব কঠিন। তার কথা শেষ হতে না হতেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, আমারও তাই মনে হয়। সেই মুহূর্তে ক্যাফের সেই শান্ত পরিবেশে আমাদের দুজনের মধ্যে এক অভূতপূর্ব নীরবতা নেমে এলো। সেই নীরবতা ছিল সমস্ত ভাষা ছেড়ে, সমস্ত দ্বিধা ক্রসিং। আমরা একে অপরের চোখে খুঁজছিলাম সেই উত্তর, যা আমাদের দুজনের মনেই ঘুরপাক খাচ্ছিল। নীলাঞ্জনদার চোখে দিয়ে যেন এক অদৃশ্য স্রোত আমার দিকে ধেয়ে আসছিল, আর আমি সেই স্রোতে গা ভাসাতে প্রস্তুত ছিলাম।
বৃষ্টির শব্দ তখন আরও ভারী হয়ে উঠেছিল। কাঁচের দেওয়ালে বৃষ্টির ছাঁট লেগে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছিল। আমাদের টেবিলের ওপর আলো আধারি খেলা করছিল। নীলাঞ্জনদা হঠাৎ হাত বাড়িয়ে আমার হাতের ওপর রাখলেন। তার স্পর্শে আমার সমস্ত শরীর জ্বলে উঠল। তার হাতের উষ্ণতা যেন আমার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল। অনন্যা, তার গলার স্বর এবার কাঁপছিল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার হাতের উপর নিজের হাতটা রাখতেই আমার ভেতর থেকে এক তীব্র স্রোত বয়ে গেল। আমি জানি আমি কি করছি, আমি জানি এই পথটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত যুক্তি, সমস্ত ভয় যেন উবে গিয়েছিল। শুধু নীলাঞ্জনদার চোখের দিকে তাকিয়ে আমি অনুভব করলাম আমারও এই টানটা প্রয়োজন ছিল। এই অনুভূতিটা যা আমার জীবনের একঘেয়েমিকে ভেঙে নতুন রং এনে গিয়েছে। আমারও তাই মনে হয়, আমি ফিসফিস করে বললাম। তারপর যা হলো তা ছিল এক অনাকাঙ্ক্ষিত কিন্তু তীব্র অনুভূতির বিস্ফোরণ। নীলাঞ্জনদা আমার হাতের উপর আরও একটু চাপ দিলেন। তার চোখ দুটো তখন যেন অন্য কোনো জগতে। আমি তার চোখে সেই প্রশ্নটাই দেখতে পেলাম যা আমি নিজেও এতদিন ধরে খুঁজছিলাম। সেই রাতে আমরা একসাথে বের হলাম। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমাদের মনে তখন তুমুল ঝড়। ক্যাফে থেকে বের হয়ে আমরা হেঁটে চললাম। কোনো কথা নয়, শুধু একে অপরের সান্নিধ্য। রাস্তার নিয়ন আলোয় আমাদের ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। আমি অনুভব করছিলাম নীলাঞ্জনদার প্রতিটি নিঃশ্বাস আমার অস্তিত্বে মিশে যাচ্ছে। হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়লেন, আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তারপর আলতো করে আমার মুখটা দুহাতে তুলে ধরলেন। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। অনুভব করছিলাম তার উষ্ণ শ্বাস আমার মুখে লাগছে। অনন্যা, তিনি ফিসফিস করে বললেন। আমি শুধু মাথা নাড়লাম। হ্যাঁ, উত্তরটা ছিল হ্যাঁ। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল, এক নিবিড় গভীর চুম্বন। আমার সমস্ত পৃথিবী তখন থমকে গিয়েছিল। সেই চুম্বনে ছিল না কোনো লোভ, ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক চাপা পড়া আবেগের মুক্তি। আমরা যেন একে অপরের সবটুকু শুষে নিতে চাইছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতকাল অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ পর যখন আমরা একে অপরের থেকে আলাদা হলাম, তখনও আমাদের নিঃশ্বাস চলছিল প্রবল বেগে। নীলাঞ্জনদার চোখে তখন জল। আমি জানি না এটা কি, তিনি বললেন, কিন্তু আমি সুখী। আমি তার হাত ধরলাম। আমিও বললাম। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু, এক নিষিদ্ধ কিন্তু তীব্র রোমান্টিক অধ্যায়। প্রতিটা দিন অফিসে গিয়ে নীলাঞ্জনদার মুখোমুখি হওয়া তখন এক নতুন রোমাঞ্চ। তার চোখের ইশারা, তার সামান্য স্পর্শ, সবকিছুতেই যেন আমি খুঁজে পেতাম নতুন করে বাঁচার মানে। একদিন অফিসের কাজের শেষে আমরা দুজনেই দেরি করে ফেলেছিলাম। চারদিক নিস্তব্ধ, শুধু আমাদের দুজনের উপস্থিতি। নীলাঞ্জনদা আমার ডেস্কে এসে দাঁড়ালেন। তার চোখে সেই পরিচিত গভীরতা, কিন্তু আজ যেন আরও বেশি তীব্র। অনন্যা, তিনি আলতো করে আমার হাতে স্পর্শ করলেন। তোমার কি বাড়ি ফিরতে দেরি হবে আজ? আমার বুকের ভেতরটা আবার সেই আগের মতো ধুকপুক করে উঠল। আমি জানি এই প্রশ্নটার মানে কি, আমি জানি এই পথটা কোথায় নিয়ে যাবে, কিন্তু সেই মুহূর্তে আমার ভেতরে সেই সাহসটা আবার জেগে উঠল। আমার খুব দেরি হবে, আমি ফিসফিস করে বললাম। তার মুখে এক প্রশান্তির হাসি খেলে গেল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখে আমি দেখতে পেলাম এক প্রবল আকর্ষণের আলো, যা আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছিল। আমি অনুভব করছিলাম তার শরীরের উষ্ণতা আমার শরীরের উষ্ণতার সাথে মিশে যেতে চাইছে। আজ রাতটা এখানেই? তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন। আমার শরীর যেন জমে বরফ হয়ে গেল। এই যে আমি এক সাধারণ বিবাহিত নারী আমার অফিসের বসের সাথে, এই চিন্তাটাই এক তীব্র উত্তেজনা তৈরি করছিল, কিন্তু সেই সাথে ভয়ও ছিল। যদি কেউ দেখে ফেলে, যদি ধরা পড়ে যায়, কিভাবে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে লাগছে। অফিসের পেছনে একটা ঘর আছে, যেটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করি না। সেখানে এখন কেউ যায় না। আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক প্রবল আকর্ষণের টান। এই মানুষটার সান্নিধ্য, এই গোপন মুহূর্ত, সবকিছুই আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমার গলা কাঁপছিল। ভয় পেও না অনন্যা, তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন। আমি শুধু তোমার সান্নিধ্য চাই, কিছুক্ষণের জন্য। তার হাতের স্পর্শে আমি যেন আরও নরম হয়ে গেলাম। তার শরীরের আকর্ষণ, তার গলার স্বর, সবকিছুই আমাকে অবশ করে দিচ্ছিল। আমি অনুভব করছিলাম আমার ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে যাচ্ছে। চলো, তিনি আলতো করে আমার হাত ধরলেন। আমরা দুজনে ধীরে ধীরে পা টিপে টিপে অফিসের পেছনে সেই অব্যবহৃত ঘরের দিকে এগিয়ে চললাম। করিডোরের আলো নিভে আছে, শুধু আবছা অন্ধকার। প্রতিটি পদক্ষেপেই আমার মনে হচ্ছে
হচ্ছিল আমি যেন এক নতুন জগতে প্রবেশ করছি। সেখানে নিয়ম নেই, সেখানে শুধু আছে আমাদের দুজনের তীব্র আকর্ষণ। সেই ঘরটা ছিল ধুলো আর পুরনো আসবাবে ভর্তি, কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে তা ছিল এক গোপন আশ্রয়। নীলাঞ্জনদা দরজা বন্ধ করে দিলেন, তারপর আমার দিকে ঘুরলেন। তার চোখে সেই প্রবল আকর্ষণ যা আমাকে আজও সম্মোহিত করে রাখে। অনন্যা, তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে চাই, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমার শরীর তখন উত্তেজনায় কাঁপছিল। আমি তার দিকে হাত বাড়ালাম, তার মুখটা নিজের দিকে টেনে নিলাম। আমাদের ঠোঁট আবার মিলিত হলো, তবে এবার আগের চেয়েও বেশি তীব্র, বেশি গভীর। আমি অনুভব করছিলাম আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমাদের কাপড়গুলো তখন আলগা হয়ে আসছিল। আমি অনুভব করছিলাম নীলাঞ্জনদার শরীরের প্রতিটি উষ্ণ রেখা। আমার ভেতরের সমস্ত দ্বিধা, সমস্ত ভয় তখন উবে গিয়েছিল। শুধু ছিল তীব্র আকাঙ্ক্ষা। আমরা একে অপরের মধ্যে যেন মিশে যেতে চাইছিলাম। হঠাৎ নীলাঞ্জনদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছিল। আমি খুব ভালোবাসি তোমাকে অনন্যা, তিনি ফিসফিস ফেলে বললেন। আমার চোখে জল এসে গিয়েছিল। এই ভালোবাসা, এই তীব্র টান, এটা কি সত্যি? আমি কি এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ছি? আমরা কি করছি নীলাঞ্জনদা? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তিনি আমার চোখে চোখ রাখলেন। যা হওয়া উচিত ছিল, তিনি বললেন, তবে একটু দেরিতে। তারপর তিনি আমাকে আরো গভীর চুম্বনে জড়িয়ে ধরলেন। সেই চুম্বনে ছিল সমস্ত আকুলতা, সমস্ত অধীরতা। আমি অনুভব করছিলাম আমার শরীরের প্রতিটি কোষে সেই তীব্র রোমান্টিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। নীলাঞ্জনদার হাতের স্পর্শে আমি যেন আরো নরম হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তেই আমার সবটুকু বিলিয়ে দিই। কিন্তু ঠিক তখনই দরজায় নক হওয়ার শব্দ হলো। আমরা চমকে উঠলাম। দুজনের চোখেই তখন তীব্র ভয়। কে হতে পারে এই গভীর রাতে? নীলাঞ্জনদা দ্রুত আমার থেকে সরে